নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। স্বপ্নের বাংলা, যেটা আমরা স্বপ্ন দেখেছিলাম যে এই বাংলা হবে গেরুয়া, এই বাংলা হবে ভয় মুক্ত, এই বাংলা হবে তোলাবাজ মুক্ত, এই বাংলা হবে শোষণ মুক্ত এবং তোষণ মুক্ত, সেই বাংলা আজকে এসে গেছে। কিন্তু এখনো বেশ কিছু জায়গায় যেখানে যেখানে তৃণমূল জিতে আছে, সেখানে তৃণমূলের ওই সমস্ত লোকেরা যারা শুধুমাত্র তোলাবাজি করে টিকত এবং যারা তোলাবাজি করে নিজেদের বাড়ি, নিজেদের গাড়ি, নিজেদের ব্যাংক ব্যালেন্স সব তৈরি করেছে, যারা দুর্নীতি ছাড়া বাঁচতে পারে না এক মুহূর্ত, তারা আবারও দুর্নীতির সেই জায়গা তৈরি করার চক্রান্ত করে চলেছে। এরকমই একটা ঘটনা ঘটে গেছে কিন্তু আমাদের উলুবেড়িয়া পূর্ব বিধানসভার অন্তর্গত বাউরিয়াতে। আপনারা জানেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিতেছে। তার কারণ এখানে মুসলিম ভোট একতরফা পড়েছে, ফলত যা হওয়ার তাই হয়েছে। তো এই উলুবেড়িয়া পূর্ব বিধানসভার অন্তর্গত বাউরিয়াতে, যেখানে দোর্দণ্ড প্রতাপ কুখ্যাত এক নেতা, তৃণমূল নেতা বেনু সেন থাকেন, এবং তিনি থাকেন, এখন বলছি কিন্তু থাকেন হবে না, কতটা হবে থাকতেন, কারণ তিনি এখন ৪ঠা মের পর থেকে এলাকা ছাড়া মানে কখনো তিনি চেঙ্গাইলে থেকেছেন, এখন তিনি চেন্নাইয়ে আছেন। মানে কোনো একজনের বাড়িতে ছিলেন, যদিও তিনি ওই তোলামূলেরই একজন কন্ট্রাক্টর, মানে এই কন্ট্রাক্টরের ব্যবসা করেন এবং সেখানে তার বাড়িতে গিয়ে থেকেছেন, এতদিন করে কমে খেয়েছেন, তার বাড়িতে গিয়ে থেকেছেন। তো থাকার পরে এখন চেন্নাইয়ে চলে গেছেন এবং সেখান থেকে আবারও ফিরে আসার চেষ্টা করছেন এই বাউরিয়ার বুকে তোলাবাজি যাতে থাকে, কারণ এই পূর্ব বিধানসভাটা আবারও জিতেছে তৃণমূল, তাই আবারও যেন রাজ করতে চাইছে। আসলে নির্বাচন ঘোষণার পর থেকে নির্বাচনে যেদিন একদম কি বলবো ভোট গণনা হচ্ছে, সেদিনের আগের দিন পর্যন্ত মানে ৩রা মে অবধি এই তৃণমূল নেতা, কুখ্যাত নেতা, যার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে, সেই নেতা হুমকি দিয়েছিল সবাইকে যে ৪ঠা মের পরে তোদের সব কিছু বুঝে নেব। আমার গাড়ির ড্রাইভার তাদের বলেছিল যে তোদের গাড়ি সমেত জ্বালিয়ে দেবো, বাড়িঘর ভেঙে দেবো, দোকান ভেঙে দেবো, তছনছ করে দেবো। বহু মানুষকে হুমকি দিয়েছিল, বিজেপি করছিস বুঝে নেব, দেখে নেব, এবং তার সঙ্গে তাদের সাকরেদও থাকতো বেশ কিছু, যারা পরবর্তী ক্ষেত্রে পাল্টি মারার জন্য অপেক্ষা করে আছে, কিন্তু বিজেপি তাদের নিচ্ছে না। এরকমই একটা পরিস্থিতিতে সেই পালিয়ে থাকা নেতা, যে নেতা আদালতে হাইকোর্টের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও দোকান ভেঙে দিয়ে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছিল শুধুমাত্র কামানোর লক্ষ্যে, সে আবারও ফিরে আসতে চাইছে। আপনারা জানেন আমি আমার এলাকা থেকে মানে উলুবেড়িয়া পূর্ব বিধানসভাতে বিভিন্ন জায়গায় গিয়ে সব জায়গায় বলেছি অটো টোটো থেকে কাউকে তোলা দিতে দেবেন না। একইভাবে আমি হাটবাউড়িয়ায় গিয়েও বলেছিলাম, হাটবাউড়িয়া হচ্ছে ওই বেনু সেনের বাসস্থান, এবং সেখানেও আমি বলেছিলাম যে কোনো টোটো ইউনিয়ন, কোনো অটো ইউনিয়ন এ সমস্ত কিছু করা যাবে না, এবং তার সঙ্গে সঙ্গে কোনো তোলাবাজি দেওয়া যাবে না। টোটো বা অটোতে ইউনিয়নবাজি করিয়ে তোলাবাজি করা মানে তৃণমূলের যেটা কালচার ছিল ওসব বন্ধ। কিন্তু গতকাল হঠাৎ করে আমাদের কাছে খবর এলো যে ওই বেনু সেন চেন্নাইয়ে বসে থাকলেও তার আত্মীয় স্বজন এখানে শুরু করে দিয়েছে সেই ব্যবসা, যে ব্যবসাটা ওদের পৈতৃক বলে ভাবে যে তোলাবাজি করতে হবে। তো তোলাবাজি করার জন্য তারা মোটামুটি এলাকাতে একটা রটিয়ে দিয়েছে যে বিজেপি সব জায়গায় ঝান্ডা তুললেও আমার এলাকায় ঝান্ডা তোলেনি। আসলে সৌজন্যতাকে এরা দুর্বলতা মনে করে, কারণ কাপুরুষদের এটাই লক্ষণ। কাপুরুষরা সবসময় ভাবে যে সৌজন্যতা দেখাচ্ছে না, এরা দুর্বল। তো এই ভাবা এই তৃণমূল কংগ্রেসের এই দোর্দণ্ড প্রতাপ কুখ্যাত নেতা এলাকাময় তার আত্মীয় স্বজনদের দিয়ে ছড়িয়ে দিয়েছিল যে এবার আবারও ফিরে আসবেন তিনি এবং এসে আবারও সবকিছু করবেন। তাই এখন আবারও টোটোকে পয়সা দিতে হয়, মানে পার ডে পার টোটো 30 টাকা করে। এছাড়াও যে সমস্ত টোটোকে নামিয়েছে, কার থেকে 1 লাখ, কার থেকে 1,20,000 নিয়ে মোটামুটি নামিয়ে দিয়েছে। তো এই যে কারবার করা সেই নেতা তার লোকজনকে দিয়ে যা বুঝিয়ে দিয়েছেন, মানে ওই আত্মীয় স্বজনকে দিয়ে, অনেক আত্মীয় আছে, দাদা ভাই ফাই সব আছে, তো তারা বলেছে যে এখানে কোনো বিজেপির ঝান্ডাও পর্যন্ত লাগায়নি, তাই তোমাদের কিন্তু টাকা দিতে হবে। এই কথা শোনার পরে আমরা যথারীতি আমাদের পুরো বিজেপি এখানে যারা আছেন, মানে জেলা স্তর থেকে শুরু করে মণ্ডল, যুব মোর্চা যারা আছেন, প্রত্যেকে আমরা কিন্তু ওই এলাকায় যাই, মানে হাটবাউড়িয়ে যাই, এবং হাটবাউড়িয়ে গিয়ে যখন প্রশ্ন করি ওই টোটো ড্রাইভারদের, তখন তারা যা বলেন পরিষ্কার বোঝা যায় যে এখানে তোলার একটা কনস্পিরেসি বা চক্রান্ত চলছিল। শুনুন। আমরা একটা ফান্ড আমরা নিজেরা করবো, গাড়ি ঘোড়া যদি অ্যাক্সিডেন্ট হয়, কোনো কারণে কারো বিপদ আপদ করলে আমরা একটা সহযোগিতা ছিল। উনি বলেছিল ওটা করলে ঠিক হয়েছে, ওই যে আমাদের কী বলে
দেখে করেছে, যে দেখে কোনো অসুবিধা হলে আপনাদের জানাবো। আমাদের এই ক্ষমতাটা দিয়েছিল, আমরা যদি কেউ 10 টাকা 20 টাকা বা যে কোনো টাকা যদি কেউ চায়, যে কোনো সমস্যা হবে আমি গিয়ে আমাদের যদি কাউকে না জানাতে থানায় না জানিয়ে কাউকে আমাদের মতো কাউকে একজনকে জানিয়ে দেবে, যদি একটা টাকা যদি বেনুসেনের কাজে যেন না যায়। গেলে আমি আর যেই দেবে আমি আর খবর ওর হয়ে যদি কেউ আসে যে টাকা দিতে হবে, তো পরিষ্কারভাবে বলে দেবেন আগে আমাকে জিজ্ঞাসা করতে হবে, তারপরে আমি দেবো। টাকা যদি ডাইরেক্টলি বলে রুদ্ধ করে দেবে, আমাকে এই মানুষটা আমার কাছ থেকে টাকা চাইবে। যে চাইবে যেই হোক, ও তো এখানে নেই, পালিয়ে গেছে। ওর যদি আন্তর্জাতিক যদি কেউ থাকে যে টাকা শুনলেন কি বললো এরা? আমরা টাকা তুলছিলাম, একটা ফান্ড তৈরি করছিলাম এবং এই ফান্ডের মারফত যদি গাড়ি ফাড়ি ভেঙে যায় সেগুলো সারানোর জন্য। যথারীতি আমি বলে এসেছি যে কোনো কিছু করা যাবে না, এবং আমার সঙ্গে থাকা সবাই মিলে কিন্তু এক কণ্ঠে বলা হয় যে না, করা যাবে না, টাকা তোলা যাবে না। এই যে শুনছেন না ফান্ড করা হচ্ছে, এই ফান্ডটাই হচ্ছে সেই গল্প যে প্রত্যেক দিন 30 টাকা করে দাও এবং টাকাটা এবার আত্মীয়কে জমা দাও। মানে নেতা তো আসতে পারছে না, পালিয়ে বেড়াচ্ছে জনরোষের হাত থেকে বাঁচার জন্য, তো টাকাটা আমাকে দাও। বিরাট বড় একটা নেক্সাস এরকম রয়েছে, সেই নেক্সাসটাকে নিয়ে এরা চালাচ্ছিল এবং এটাকে আমরা সঙ্গে সঙ্গে বন্ধ করি। এবং বিভিন্ন দোকানে আবার চাপ দেওয়া শুরু হয়ে গেছিল এবং শুরু হয়ে গেছিল ফেরিঘাট অঞ্চলে যে সমস্ত লোকেরা আছে তাদেরকে ভয় দেখানো, সব কিছুর হাত থেকে মানুষকে ভরসার দিকে নিয়ে যাওয়ার জন্য। যেহেতু আমাদের একটা মোটোই ছিল যে ভয় নয় ভরসা, এবং আমাদের রাজ্য সভাপতি থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সবাই বলেছেন যে কোনোভাবে কোনো তোলাবাজি বরদাস্ত করা হবে না এবং কোনোভাবে মানুষকে ভয় দেখানো চলবে না। আর সেই কাজটাই কিন্তু এখন চলছিল। যথারীতি আমরা যাই এবং গিয়ে কি বলি শুনুন। যেই হোক দাদা নাম্বারটা দিন। 9088 কেউ চাইলে পার্টি লোক চাইলে 9088 505 9088 505 505 999। থানায় যাবো। যে করে পারি অতুল কাটারিয়া, যিনি পেশায় প্রমোটার এবং তার সঙ্গে সোনাপক্ষ কোনোভাবে যোগাযোগ রাখতে পারে, সেই জিজ্ঞাসাবাদের পর কলকাতার জায়গাতে যেমন এখানে কিন্তু কেন্দ্র 9088 নাম হচ্ছে যে কেউ একটা টাকা যদি কেউ চাইলে সঙ্গে সঙ্গে ফোন লাগিয়ে। শুনলেন, দোকানদার থেকে শুরু করে একদম যেটা লঞ্চে যারা ভুটভুটি যারা চালায় তাদের মালিকের সকলের সঙ্গে কথা বলি এবং সকলকে আমরা বোঝাই যে কোনোভাবে কাউকে কোনো পয়সা দেওয়া হবে না, এবং আমার নম্বরটাও দিয়ে দেওয়া হয় যাতে তারা বিপদে পড়লেই ফোন করে। মানে কেউ এসে যদি দাদাগিরি করে তোলাবাজি করতে যায় সঙ্গে সঙ্গে যেন ফোনটা করে, কারণ ফোন করলেই আমার বাড়ি থেকে যেতে ওই মোটর সাইকেলে যতটা দূরত্ব, যতটা সময় লাগে ওইটুকু সময়ের মতো তাকে দিতে হবে, তারপর আমি পৌঁছে যাব। এই কথা বলে এসেছি কারণ ভরসা দেওয়া দরকার আছে, মানুষের পাশে থাকতে হবে। এবং ওই যে জায়গা মানে হাটবাউড়িয়া ওই গঙ্গার ধার ঠিক ফেরিঘাটের পাশে একটা বেঞ্চি, দোকানদারের থেকে নেওয়া একটা বেঞ্চি পেতে বসে থাকতেন এই দোর্দণ্ড প্রতাপ নেতা, এবং বসে বসে একটার পর একটা সিগারেট খেতে খেতে মানুষকে মাপতেন। এবং মাপা শুধু নয়, ধমকাতেন, চমকাতেন, এই তুই আজকাল আবার বিজেপি করছিস নাকি? কি বাবু বিজেপি করছিস? মানে এমনভাবে বলতো, এমনভাবে ধমকাতো, এমনভাবে চমকাতো আপনি চিন্তা করতে পারবেন না। আর দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ আছে। নিজের বাড়িটা একটা করেছে দুর্দান্ত বাড়ি, ঠিক আছে, বাড়ি করতেই পারে, কি করে পয়সা, কি পয়সা না পয়সা, কোথা থেকে কি আছে না আছে, সে তো ইনকাম ট্যাক্স পরে জানবে এবং ইডি ফিডি পরে দেখবে। কিন্তু আরও একটা বাড়ি তৈরি করছিলেন, যে বাড়ি নিয়ে অভিযোগ আছে স্থানীয়দের যে ওই বাড়ির পেছনের অংশটা কিন্তু আবার ওর নয় এবং সামনের অংশটা কি ওর, এটা নিয়েও প্রশ্ন আছে। তো এইরকম প্রশ্ন, দোদুল্যমান প্রশ্ন রয়েছে নতুন একটা কনস্ট্রাকশন যেখানে হচ্ছে। আপনারা জানেন আমি কদিন আগে আপনাদের বলেছিলাম হাটবাউড়িয়ার একটা মন্দির ছিল, যেটা দুর্গা মন্দির, যেটা সিমেন্ট রাখার জন্য পাইল করে রেখে দিয়েছিল সিমেন্ট। যথারীতি আমি বলেছিলাম যে 24 ঘন্টার মধ্যে না সরানো হলে ওটাকে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হবে সিমেন্টগুলোকে। যথারীতি 24 ঘন্টার মধ্যে কিন্তু ওটা সাফ হয়ে গেছিল এবং এখন ওখানটা মুক্ত জায়গা। তো আবারও সেই একই জায়গা করার চিন্তা করেছিল এই নেতা এবং তার বাড়ির লোকজন, মানে এই ভাই ফাই আছে আর কি। আবারও ধমকি দেওয়া শুরু হয়ে গেছে, এখানে কিছু করতে দেবো না, এখানে কিছু হবে না। তাই আমাদের যেতে হয়েছে
এবং গিয়ে মানুষকে বোঝাতে হয়েছে যে আমরা আছি পাশে, এই সরকার সে সরকার নয় যেখানে তোলাবাজি চলবে, কাউকে কোনো পয়সা দিতে হবে না। যে বেঞ্চিটা পেতে বা রেখে তার উপর বসে ওই নেতা দাদাগিরি করতো, সেই বেঞ্চিটায় কিন্তু আমরা যথারীতি বসে এবং তারপর ওই বেঞ্চিটাকে ফেরত পাঠিয়ে দিই। জনগণের ভরসা নেওয়ার জন্য, জনগণকে ভরসা দেওয়ার জন্য ওই বেঞ্চিটাকে তুলে যে দোকান থেকে নিয়ে আসতো, মানে একটা চায়ের দোকানের বেঞ্চি জোর করে তুলে নিয়ে সেখানে বসতো এবং সেখানে বসে দাদাগিরি চলতো। শোনা যায় সেই দোকান থেকে নাকি চা, বিস্কুট, ডিম সবই যেত ফ্রিতে, দিতে হবে। নেতার রাজ এখন সব বন্ধ হয়ে গেছে। তার কারণ হচ্ছে আর চলবে না। এটা কোনো ভয় দেখানোর জায়গা নয়, এটা হচ্ছে ভরসার সরকার। যে সরকার প্রত্যেকটা মানুষের উন্নতি চায়, প্রত্যেকটা মানুষের। এলাকার দোকানদারদের ওপর যে সন্ত্রাস সৃষ্টি করে রেখে দিয়েছিল সেটাও মুক্ত হয়েছে। মানে ওই চত্বরটা কেউ যদি যাচ্ছে, ফেরিঘাটে যাচ্ছে, পার হবে, বজবজে যাবে, তাকে পর্যন্ত হেনস্থা করা হতো। এই কিরে বহুত উঠছিস, আর টোন মারাতে রয়েছে। তো এই সমস্ত কিছু বন্ধ করার জন্য আমাদের যেতে হয় এবং আমরা গিয়ে বলি। আমরা বারবার বলেছিলাম পুলিশের কাছে যান, কিন্তু এখনো পর্যন্ত ওই নেতার এতটা প্রভাব ছিল থানাতে যে এখনো পর্যন্ত সাধারণ মানুষ ভাবছে পুলিশ কি আমার কথা শুনবে। সেই সমস্ত প্রত্যেকটা মানুষকে আমার রুদ্রবার্তার মারফত বলতে পারি, সেটা হচ্ছে আগের যে সরকার ছিল সেই সরকারের চাপের কাছে নতি স্বীকার করতে হয়েছিল এই রাজ্যের পুলিশদের। আজ সেই সরকার নেই, তাই পুলিশও আজকে মুক্ত এবং পুলিশ আজকে সম্পূর্ণ স্বাধীনভাবে মানুষের পাশে আছে। পুলিশ কখনোই খারাপ হতে পারে না, কিন্তু তাদেরকে খারাপ করানো হতো, চাপ দেওয়া হতো এবং চাপ দিয়ে করা হতো। কিছু পুলিশ অফিসার ছিল যারা একমাত্র ওই বেনু সেনের কথা ছাড়া শুনতো না। তার মধ্যে একজন এখন অন্য জায়গায় আছে, যদিও তার লকআপে আমাদের ছেলেদের মারার জন্য একটা চিন্তা ভাবনা আমাদের চলছে যে কেন মেরেছিলেন সেদিনকে, এ নিয়ে আমাদের একটা চিন্তা ভাবনা চলছে, কারণ অন্যায্য কাজ হয়েছিল। আমাদের সিএম জানিয়েছেন যে যারা অত্যাচারিত হয়েছিলেন, যে সমস্ত অফিসাররা অত্যাচার করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, সেদিকে আমরাও এগোবো। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এই জন্য সাধারণ মানুষ এখনো পর্যন্ত ভাবছেন যে হয়তো পুলিশ শুনবে না, কিন্তু দিন পাল্টে গেছে, সরকার বদলে গেছে। এই সরকারে থাকা পুলিশ প্রশাসন সবাই মানুষের কথা শুনছেন। ছোট ছোট ঘটনা কিন্তু এখনো লিপিবদ্ধ হচ্ছে, পুলিশ মন দিয়ে শুনছে, কারণ পুলিশের উপর চাপ নেই, তারা মুক্ত, তারা সম্পূর্ণভাবে আনন্দিত এবং তারা মানুষের কাজের জন্য কিন্তু রাস্তায় আছে। তাই ভরসা করুন, পুলিশকে ভরসা করুন, পুলিশকে জানান। আর জানাতে না পারলে আমার নম্বর দেওয়াই ছিল, তাদেরকে বলে এসেছি, আপনারা আমাকে ফোন করবেন, আমি অবশ্যই আপনাদের পাশে থাকবো। এই এলাকাতে এমন কোনো জায়গা নেই যেখানে দুর্নীতি হয়নি। এমন কোনো মানুষকে আমি খুঁজে পাচ্ছিলাম না যারা বলছে না যে ওই নেতা এবং তার সাঙ্গপাঙ্গ আমাদের উপর অত্যাচার করেনি। সকালবেলা 7:30 থেকে 8টার পর থেকে আমার বাড়িতে লোক আসা শুরু হয়, কখনো 9:30, কখনো 10টা। সেই 10টা থেকে 1:30, 2টো অবধি মানুষ আসে এবং তারা জানায় কিভাবে অত্যাচার হয়েছে। বিকেলবেলাও একই জিনিস, শুধু ওই নেতার যা অত্যাচার এবং তার সাঙ্গপাঙ্গদের। এলাকায় এক একটা কাউন্সিলর কিভাবে অত্যাচার করেছে, কিভাবে মানুষের কাছ থেকে টাকা পয়সা তুলিয়েছে, আপনি চিন্তা করতে পারবেন না। আর সব দেখে মনে হচ্ছে দুর্নীতিটা কোন জায়গায় গেছে। সত্যি আমি আগে বলতাম দুর্নীতির একটা শিল্প এখানে, সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় চপ শিল্প, ঢপ শিল্পের মতো দুর্নীতির একটা শিল্প তৈরি করেছিলেন। এই তৃণমূল বিদায় হয়েছে মানে আপদ বিদায় হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে আপদ বিদায় হয়েছে। আমাদের এলাকায় একটা তৃণমূল একটা জায়গা দখল করে, সেই জায়গা দখল করে একটা অফিস তৈরি করেছিল। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, সেই অফিসে, মানে তৃণমূল তৈরি করেছে অফিস, সেই অফিস যেহেতু বেনু সেন তৈরি করেছে, সেই অফিসেতে ওই আমাদের এলাকার যে কাউন্সিলর, ওই ওয়ার্ডের কাউন্সিলর বসতে পারতো না। ওখানে কারা বসতো? ওখানে বসতো তৃণমূলের সেই সমস্ত নেতারা এবং ওই সমস্ত উটকো মস্তানরা যারা মদ খেত এবং মহিলাদের উত্ত্যক্ত করত। সাধারণ মানুষ তিতিবিরক্ত হয়ে গেছিল। তাই 4ঠা মের ফল ঘোষণার পরে ওই রাত্রিবেলা কিন্তু মানুষ ওই পার্টি অফিসটাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়, কারণ মানুষ আর চাইছিল না ওই পার্টি অফিসটা চলুক। ওই পার্টি অফিসটা পার্টি অফিসই নয়, যেখানে এলাকার কাউন্সিলর বসতো না, যেখানে এলাকার কাউন্সিলর সেও দুর্নীতিতে যুক্ত, কিন্তু সেও লজ্জা পেত, ভয় পেত বসতে, কারণ ওখানে এমনভাবে অত্যাচার করা হতো, সাধারণ মানুষের উপর টর্চার করা হতো, গাড়ি রেখে, বাইক রেখে, মেয়েদের টোন মারা, মদ খাওয়া সব করেছে ওই জায়গা থেকে। সাধারণ মানুষ তিতিবিরক্ত হয়ে আছে, দিকে দিকে মানুষের ক্ষোভ রয়েছে। আর ক্ষোভের জন্য কিন্তু নেতারা কখনো চেঙ্গাইল, কখনো চেন্নাই এই করে পালিয়ে বেড়াচ্ছে আর ভাবছে আবারও ফিরে আসবো, আবারও রাজ করব। জানি না তারা রাজ করতে পারবে কিনা, তবে যতদিন পর্যন্ত আমরা আছি ততদিন পর্যন্ত কোনো সাধারণ মানুষকে তোলা দিতে হবে না। ঘর তৈরি করছেন, পয়সা দিতে হবে, ঘরে এটা বেড়েছে ওটা দিতে হবে, ওটা বেড়েছে ওটা দিতে হবে, এসব বন্ধ হয়ে গেছে।
এইসব বন্ধ আমরা আরও করে দেবো। আমরা প্রতিটা জায়গায় প্রতিটা ক্ষেত্রে আমরা যাব, কাউকে কোনো 5 পয়সা তোলা দিতে হবে না। 5 পয়সা কাউকে এই জোর করে টাকা তুলে নিয়ে যাচ্ছে, কোনো ফ্যাক্টরি থেকে টাকা তুলছে, সব বন্ধ করে দেবো। কারণ এই বন্ধ হওয়া দরকার আছে। আমাদের সরকার চায় না এরকম কোনো জিনিসও, আমি জানি আপনিও চান না, চান কি? যাই হোক, আমাদের এই পদক্ষেপ কীরকম ছিল আপনারা জানাবেন, এই পদক্ষেপের দরকার আছে কি নেই সেটাও জানাবেন, আপনাদের এলাকায় কি হচ্ছে সেটাও জানাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্টস দেখার অপেক্ষা আমি থাকি, কারণ আমাদের তো মনের মধ্যে প্রশ্ন আসে যে আমরা যে কাজটা করছি সেটা ঠিক করছি নাকি ভুল, জানাবেন কিন্তু। যাই হোক, এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। আর একটা কথা মনে রাখবেন, আগামীকাল আমি নিয়ে আসবো এমন কিছু খবর, যে খবরটা দেখলে আপনি চমকে যাবেন। কিভাবে একটা নেক্সাস চলে বিজেপিকে বদনাম করার জন্য, এখনো চলছে। কিভাবে একটা সামান্য ক্রিমিনাল ক্রাইমকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে পলিটিক্যাল মুভমেন্টের মধ্যে, সব কিছু নিয়ে থাকবে আগামীকালের রুদ্রবার্তা। দেখতে থাকুন রুদ্রবার্তা, পাশে থাকুন আমার আপনজনায়। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।